রোদ, তুই আমার বন্ধু নাকি শত্রু? আরে আশিন থাম এখন। কখন থেকে আমাকে দোষ দিয়ে যাচ্ছিস? বুঝিস না কেন? আমি পরিস্থিতির চাপে পড়ে তোর ঠিকানা তাকে দিয়েছি। পরিস্থিতি তোকে আমার বাসার ঠিকানাই দিতে বাধ্য করলো? তাকে অন্যভাবে বুঝিয়ে তো বাসায় পাঠিয়ে দিতে পারতি। চেষ্টা করেছি তো, লাভ হয়নি। মারিয়া কারো কথা কখনো শুনেছে নাকি? পাক্কা 2 ঘন্টা ধরে কানের কাছে এমনভাবে ঘ্যান ঘ্যান করছে, মনে হচ্ছিল এখনই একটা ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে দিই। আর সবচেয়ে বড় কথা হলো, তার আচরণে নুরুল স্যার ভেবেই বসেছিল মারিয়া আমার গার্লফ্রেন্ড। কি সাংঘাতিক ব্যাপার! রোদ্দুরের কথায় হেসে ওঠে আশ্বিন। বুঝতে আর বাকি নেই, বেচারার উপর কার অনেক চাপ গিয়েছে। ঠিকই তো ভেবেছে। ভেবে দেখ রোদ, মারিয়া তোর গার্লফ্রেন্ড হলে কিন্তু মন্দ হয় না। আতকে ওঠে রোদ্দুর। এই ভয়াবহ মেয়ে হবে তার গার্লফ্রেন্ড? অসম্ভব। মাথা কি তোর ঠিক আছে আসেন? এই মেয়ের আশেপাশেও আমি না দায়ী। তাছাড়া আমার ভালোবাসার মানুষ আছে, আর সে হলো... আমার ছোট বোন আরশি, জানি আমি। একসাথে হেসে ওঠে দুজনে। আশ্বিনের মাথা ধরে আসছে চিন্তায়। এই কি বিপদে পড়লো সে? অধরার সাথে যতই সে সম্পর্ক ঠিকঠাক করতে চাইছে, ততই যেন বেশি করে ঝামেলা চলে আসছে তাদের মাঝে। আসেন, এত ভাবিস না তো। মারিয়া এখন কিছুই করতে পারবে না, আর করলেও ভয় নেই। আমরা এখন সবটাই জানি। আমার মারিয়াকে নিয়ে যত না ভয় হচ্ছে, তার থেকেও বেশি হচ্ছে অধরাকে নিয়ে। এই মেয়ে চুপচাপ বসে থাকার মেয়ে না রোদ। যেহেতু গতকাল মারিয়াকে সে কিছুই বলেনি, তার মানে সামনে ভয়াবহ কোনো চিন্তা ভাবনা আছে তার। হয়তো এখন বসে তার হিটলার বন্ধুদের মিলে কী সব প্ল্যান করতে ব্যস্ত সে। রোদ্দুর হেসে ওঠে। অধরার চিন্তাধারা, কর্মকাণ্ড সব বুঝতে পারে আশ্বিন। এই দুজনের জুটি অনেকটা ভালো লাগে তার কাছে। অনেকটা টক ঝাল মিষ্টির মতোই তাদের সম্পর্ক। আনমনে হেসে উঠে রোগী দেখার জন্য চলে যায় সে। পরন্ত বিকেল। দুপুরের দিকে সূর্যের তেজ বেশি থাকলেও সময়ের সাথে সাথে তা কমে এসেছে। তাই বারান্দায় দোলনায় বসে আপন মনে বই পড়ছে অধরা। আশ্বিন এখনো ফিরে আসেনি। টুসি বুড়িও দুপুরের খাবারের পর ঘুমিয়ে পড়েছে। ফলে কাজ না পেয়ে কিছুক্ষণ ফোনে আশ্বিনের মায়ের সাথে কথা বলল সে। অতঃপর পড়ার বই নিয়ে এসে বসলো তার শখের দোলনায়। হঠাৎ নিচে গাড়ির শব্দ পেয়ে অধরা দোলনা থেকে উঠে গ্রিল দিয়ে নিচে তাকিয়ে দেখে আশ্বিন চলে এসেছে, সাথে রোদ্দুর। দৌড়ে বারান্দা থেকে বেরিয়ে রুমে চলে আসে সে। ইদানিং আশ্বিনের উপস্থিতি সে বুঝতে পারে। নিজের এমন কাজে নিজেই হতবাক হয় অধরা। আশ্বিন আর রোদ্দুর এর মাঝেই উপরে চলে এসেছে। দরজার কাছে অধরা দাঁড়িয়েছিল তাদের অপেক্ষায়। আরে অধরা, কেমন আছো? অনেকদিন পর আমার ছোট বোনটাকে দেখলাম। আমি ভালো আছি রোদ ভাইয়া, আপনার কি খবর? একবার তো খোঁজ খবর নিতেও প্রয়োজন মনে করলেন না। নতুন নতুন জয়েন করেছি, বুঝতেই তো পারছো কেমন ব্যস্ত থাকা হয়। তবুও আমার ভুল হয়েছে, তোমার খোঁজ নেওয়া উচিত ছিল। মুচকি হেসে অধরা তাদের পিছু পিছু ড্রয়িং রুমে প্রবেশ করে। আশ্বিন এতক্ষণ চুপচাপ তাদের কথা শুনছিল। এর মাঝেই তার চোখাচোখি হয়ে যায় অধরার সাথে। রাগে ভেঙচি কাটে অধরা। আশ্বিন কপাল কুঁচকে ফেলে তা দেখে। রোদ, তুই থাক এখানে, আমি ফ্রেশ হয়ে আসছি। চলে যায় আশ্বিন। অধরা বসে থাকে রোদ্দুরের মুখোমুখি। টুকটাক গল্প করতে ব্যস্ত দুজনে। রাশেদা খালাও এর মাঝে রোদ্দুরের খোঁজ খবর নিয়ে তার জন্য চা নাস্তার আয়োজন করতে গিয়েছেন। অধরা, শুনেছি তুমি সেদিন আমার খোঁজ করতে হাসপাতালে গিয়েছিলে। কোনো দরকার ছিল নাকি? চুপসে যায় অধরা। সে যে রোদ্দুরের খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিল, সেই খবর কি তবে আশ্বিন জেনে গিয়েছে? সে যে আশ্বিনের অগোচরে ব্যাপারটা খোলসা করতে চেয়েছিল। কোনো বিশেষ প্রয়োজনে যায়নি, এমনি একটু কথা ছিল আপনার সাথে। ওহ আচ্ছা, এখন বলো শুনি। কিছুক্ষণ চুপ থাকে অধরা। আর চোখে এক নজর ফিরে তাকায় সে রুমের দিকে। আশ্বিন হয়তো শাওয়ার নিচ্ছে। এই সুযোগে রোদ্দুরকে প্রশ্নগুলো করা মন্দ হবে না। আসলে রোদ ভাইয়া, আমি আপনার কাছে সেদিনের কথা জানতে চেয়েছিলাম। আপনার আর রাফিন ভাইয়ার মাঝে কি হয়েছিল সেদিন? চুপ হয়ে যায় রোদ্দুর। একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলে ওঠে, বাদ দাও না সেদিনের কথা অধরা। শুধু শুধু অতীত মনে করতে চাইছো কেন?
কারণ আমার সত্যিটা জানা দরকার। নির্বিকার ভাবে বসে আছে রোদ্দুর। সেদিনের কথা বলতে চাইছে না সে, কিন্তু অঝরা নাছর বাঁধা। যেভাবেই হোক তাকে সত্যটা জানতেই হবে। যে কারণে এতগুলো মানুষ তাকে ভুল বুঝে গেল, সেই কারণটা তাকে জানতে হবে। সেদিন আমার আর রাফিনের মাঝে কথা কাটাকাটি হয়। এই পর্যায়ে রাফিন রেগে গিয়ে আমাকে আঘাত করে। তারপর তো সবটা তুমি জানোই। কি নিয়ে ঝগড়া শুরু হয় আপনাদের? আমি রাফিনকে তোমার কথা জিজ্ঞেস করছিলাম অধরা, কিন্তু রাফিন আমাকে কিছুই বলতে চাইছিল না, উল্টো আমার উপর রাগ দেখাচ্ছিল। আর এমন আচরণে আমারও রাগ উঠে যায়, কথায় কথায় ঝগড়া শুরু হয়। তখন জানতাম যে রাফিন। থেমে যায় রোদ্দুর। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে সে। তার মানে তার কথার জোর ধরেই দুজনের মাঝে ঝামেলা হয়েছিল, আর মারিয়া সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। আমাদের নিয়ে কি এমন কথা জিজ্ঞেস করছিলেন ভাইয়া? থেমে যায় রোদ্দুর। চুপচাপ বসে থাকে। হাতে থাকা চায়ের কাপটায় চুমুক দেয় সে। অধরাকে সত্যটা বলা যাবে না। বলা যাবে না যে সে আশ্বিনের জন্যই। তেমন গুরুত্বপূর্ণ কিছু না, এমনি জিজ্ঞেস করছিলাম তোমার কথা। বুঝতে পারে অধরা যে রোদ্দুর তাকে সত্যিটা বলতে চাইছে না, তবুও সে জোর করে জানতে চাইবে। ঠিক তখনই আশ্বিন প্রবেশ করে। একটা কালো টি শার্ট পরে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে আসে সে। রোদ্দুর ফিরে তাকায় অধরার দিকে। অধরা পড়ে যায় বিপাকে। এখন যদি রোদ্দুর বলে দেয় আশ্বিনকে। খোঁজ খবর নিচ্ছিলাম আমার বোনের। আর এতক্ষণ লাগে তোর? অপারেশন কেস নিয়ে আলোচনা করব বলেই তো এসেছি। এখন তুই দেরি করলে কীভাবে কি? কোথায় দেরি করলাম? একটু তো শুধু শাওয়ার নিয়েছি। যাই হোক, আমি ফাইল নিয়ে আসছি। চলে যায় আশ্বিন। অধরা উঠে দাঁড়ায়। রান্নাঘরে গিয়ে রাশেদা খালাকে কাজে সাহায্য করতে শুরু করে। রাতের খাবারের পর রোদ্দুর চলে গিয়েছে। অধরা সবটা জানতে চেয়েও কিছু জানা হলো না তার। কিছু তো একটা গোপন করছে রোদ্দুর, কিন্তু কি? খাটের এক প্রান্তে এসে বসে কথাগুলো ভাবছে অধরা। কি ভাবছো? পাশ ফিরে আশ্বিনের দিকে তাকায় অধরা। সে যে কখন এসে এখানে বসেছে সেই খেয়ালই নেই তার। কিছু না। শুনেছি তোমার নাকি রবিবার থেকে হাসপাতালে ফিল্ড ওয়ার্ক। মাথা নেড়ে হ্যাঁ বোঝায় সে। আশ্বিন এক নজর অধরার দিকে তাকিয়ে ফাইলগুলো আবারও দেখতে শুরু করে। অধরা চেয়ে আছে নির্বিকার ভাবে। আশ্বিন, এত কিছুর পরেও আপনি কিভাবে মারিয়া আপুর সাথে যোগাযোগ রেখেছেন? থমকে গিয়ে কাজ বন্ধ করে দেয় আশ্বিন। অধরার দিকে নিঃশব্দে তাকিয়ে থাকে শুধু। আমি কখনোই মারিয়াকে পছন্দ করিনি অথরা, তুমি জানো ব্যাপারটা। এখনও চাই না সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখুক। কিন্তু আমি তো অন্য কিছু দেখতে পাচ্ছি আশ্বিন। আমার মনে হচ্ছে না আপনি মারিয়া আপুকে ইদানিং অনেক বেশি প্রশ্রয় দিচ্ছেন। বিস্মিতভাবে তাকিয়ে আছে আশ্বিন। মারিয়া যে তাকে মেডিকেল কলেজ থেকেই পছন্দ করে, তার আশেপাশে ঘুরঘুর করতো, এ কথা তো অধরা জানে। এটাও জানে যে আশ্বিন কখনো মারিয়াকে পছন্দ করেনি। তবে এসব কথা কেন বলছে সে? অধরা, তুমি কি বলতে চাইছো? এটাই বলতে চাইছি যে আমাকে নিয়ে এত সব মিথ্যে বলার পরেও আপনি কিভাবে এখনো মারিয়া আপুর সাথে যোগাযোগ রাখতে পারেন? আমি চাইনি তার সাথে কোনো যোগাযোগ করতে, সে নিজ থেকেই এসেছে। তাছাড়া মারিয়া নিজেও তো না জেনে তোমার নামে কথাগুলো বলেছিল। সে তো আর রাফিনের বিষয়টা জানতো না। এখানে তার কোনো দোষ নেই, আসল দোষটা আমার ছিল। আর কেউ না হোক, আমি তো জানতাম তুমি কেমন মেয়ে। আমি কিভাবে তোমার নামে মিথ্যেগুলো সেদিন বিশ্বাস করলাম? কথাগুলো বলে আশ্বিন চলে যেতে নিলেই অধরার কথায় থেমে যায় সে। আপনার কি সত্যিই মনে হয় মারিয়া আপু ইচ্ছা করে কোনো কিছু করেনি? ফিরে তাকায় আশ্বিন। কি বলতে চাইছে অধরা? মানে? যে মেয়ে সবার অগোচরে গোপনে আমার আর রাফিন ভাইয়ার মাঝে সকল বিষয়ের তথ্য সংগ্রহ করেছে, কোন দিন রাফিন ভাইয়ের সাথে আমি কোথায় গিয়েছি, কোন রেস্টুরেন্টে বসে কফি খেয়েছি, দুজন কবে সেম কালারের ড্রেস পরেছি, সব খবর ওনার কাছে ছিল। অথচ আপনার মনে হচ্ছে সেই মেয়ে রাফিন ভাইয়ার সুস্থতার ব্যাপারে কিছুই জানে না। চুপ হয়ে থাকে আশ্বিন। মিথ্যা কথা বলছে না অধরা। সত্যিই তো, মারিয়া যেখানে সব তথ্য সংগ্রহ করতে পেরেছে, সেখানে একটা ছোট বিষয়ে যে সে অবগত নয় সেটা বিশ্বাস করা বোকামি।
অধরা উঠে দাঁড়িয়ে এক নজর আশ্বিনের দিকে তাকিয়ে চলে যায়। আশ্বিন নীরবে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। আজ রবিবার, হাসপাতালের সামনে অধরাকে পৌঁছে দিতে এসেছে আশ্বিন। আজ তার প্রথম ডিউটি, তাই দিনটি যেন ভালোভাবে সম্পন্ন হয় সেই জন্য অধরাকে শুভকামনা জানিয়েছে দুই পরিবারের সকলে। বেস্ট অফ লাক অধরা। জানি তুমি সব ঠিকঠাকভাবে সামলে নিতে পারবে, তবুও কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করো। ঠিক আছে। গাড়ি থেকে নেমে যায় অধরা। ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে সে। মনে মনে খুব করে চাইছে আশ্বিন তাকে একটাবার ডাকুক, কিন্তু কেন এমনটা চাইছে তা জানা নেই তার। অধরা, থমকে যায় সে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। হৃদস্পন্দন বেড়ে চলেছে ক্রমান্বয়ে। ফিরে তাকায় সে পেছনের দিকে। আশ্বিন চলে এসেছে তার খুব কাছাকাছি। আচমকা কি যেন হলো। অধরা নিজেকে আবিষ্কার করলো আশ্বিনের বাহুডোরে। শক্ত করে নিজের বুকের মাঝে আঁকড়ে রেখেছে তাকে আশ্বিন। অধরা স্তব্ধ হতভম্ব। এই প্রথম আশ্বিন তাকে জড়িয়ে নিয়েছে নিজের বুকে। থমকে গিয়েছে পুরো পৃথিবী। আশ্বিন। কম্পিত কণ্ঠে কথাটা বলতেই ছেড়ে দেয় সে। অধরা দুই গালে হাত রেখে চোখের দিকে তাকায় সে। সাবধানে থেকো অধরা। আশ্বিন চলে যায়। যাওয়ার আগে রেখে যায় অধরার কপালে আলতো ঠোঁটের ছোঁয়া। পলক্ষীনভাবে তাকিয়ে থাকে অধরা তার যাওয়ার পথে। অধরা ধীর পায়ে হেঁটে হসপিটালের ভেতরে প্রবেশ করলো। আশ্বিনের হুটহাটেই কাজ তাকে লাজুক করে তুলেছে। কান দুটো গরম হয়ে আছে তার। হয়তো আশেপাশের অনেকেই তাকিয়ে তাদের দেখছিল। জনসম্মুখে এমন কাজ আশ্বিন কিভাবে করলো? আজ কোথায় ছিল সেই পুরনো লাজুক ছেলেটি? অধরা চলে এসেছে। জারিফ, অনিক আর সাদমান একসাথে দাঁড়িয়েছিল। অধরাকে দেখেই তারা এগিয়ে চলে আসে। ঈশা আসেনি? বাকিরা সবাই কি চলে এসছে? ঈশা আসছে, পথেই আছে। চল আগে স্যারের সাথে দেখা করে আসি, স্যার কিছু কথা বলবেন। জারিফের কথায় অধরা তাদের সাথে ভেতরে চলে আসে। হঠাৎ ওয়ার্ডে চোখ যেতেই মারিয়াকে দেখতে পায় অধরা। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে যায় তার। আসতে না আসতে কেন তাকে দেখতে হবে? মারিয়া তখন রোগীর প্রেশার চেক করছে। দূর থেকে অধরাকে দেখতে পেয়ে মুখ ঘুরিয়ে নেয় সে। অধরাও এতে পাত্তা দেয় না, চলে আসে স্যারের কাছে। ক্লাসের সকলে দাঁড়িয়ে আছে ওখানে। ঈশাও চলে এসেছে এর মধ্যে। আমি জানি তোমরা সব দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে, তবুও যেহেতু এখনও তোমরা অনভিজ্ঞ, তাই কোনো প্রয়োজন হলেই একে অপরের সাহায্য নেবে। মনে সাহস রাখবে আর যথাসম্ভব ভালো কিছু শিখতে চেষ্টা করবে। বেস্ট অফ লাক। স্যার চলে যায় সকলকে বিদায় জানিয়ে। ক্লাসের সবাই গ্রুপ হয়ে নিজেদের কাজ বুঝে নিয়ে চলে আসে। অধরা আর তার বন্ধু মহল একসাথে বারান্দা দিয়ে হেঁটে আসার সময় তাদের পথ আগলে দাঁড়ায় মারিয়া। মুখ ফুলিয়ে আছে সে। অধরা নির্বিকার। তাহলে এখানেও চলে এসেছো আমাকে বিরক্ত করার জন্য? কপাল কুঁচকে ফেলে অধরা। এমন ভাবে বলছে যেন তার আর কাজ নেই মারিয়াকে বিরক্ত করা ছাড়া। আপনাকে আমি বিরক্ত করি? একটু বলবেন আপু, আমি আপনাকে কবে বিরক্ত করেছি? মুখে মুখে তর্ক করবে না অধরা। তোমার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। নিহাত এটা হাসপাতাল বলে এখন কিছু বলছি না, তবে তোমাকে আমি দেখে নিব। পাশ কাটিয়ে চলে যায় মারিয়া। অধরা বাদে বাকি সবাই তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে। এই মেয়ে নিজেকে কি মনে করে আর কত কাহিনী করতে চাইছে সে? জারিফের কথায় অধরা একটা তাচ্ছিল্যের হাসি দেয়। মারিয়া কখনোই দমে থাকার মেয়ে না, তার মাথায় কিছু না কিছু তো কাজ করছেই। দেখি এখন কি করে। দুপুর গড়িয়ে বিকেল। প্রথম দিনের ডিউটি শেষে এখন সময় বাড়ি ফিরে যাওয়ার। হাসপাতাল থেকে বেরুতেই আশ্বিনকে দাঁড়িয়ে থাকতে দেখে অধরা, হাতে লাল গোলাপের তোড়া নিয়ে। আপনি শুধু শুধু কষ্ট করে আসলেন কেন? আমি তো একাই যেতে পারতাম। প্রতি উত্তর দেয় না আশ্বিন। আলতো করে ফুলগুলো এগিয়ে দেয় অধরার দিকে। অধরা কথা না বাড়িয়ে তা হাতে তুলে নেয়। গাড়িতে এসে বসে দুজনে। আশ্বিন ড্রাইভ করছে। কেমন ছিল আজকের দিন? ভালোই ছিল। আশ্বিন, জানেন আপনি 3 নম্বর ওয়ার্ল্ডে আজ একজন বৃদ্ধ লোককে ভর্তি করানো হয়েছে। আমাদের গ্রুপের দায়িত্ব ছিল ওই ওয়ার্ডের ওপর। বৃদ্ধ লোকটা পথে অ্যাক্সিডেন্ট করায় গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন ওনাকে নিয়ে এসছে।
অতঃপর ওনার ফোন থেকে নম্বর বের করে ওনার পরিবারকে জানানোর পর ঘন্টাখানেক পর তারা চলে আসে। কথাগুলো বলেই অল্প থামে অধরা, এক নজর ফিরে তাকায় আশ্বিন। তারপর ওনার অবস্থা কি বেশি গুরুতর? হ্যাঁ, কিছুটা। জ্ঞান নেই। আমার সবচেয়ে খারাপ লেগেছে ওনার স্ত্রীকে দেখে। অনেকটা ভেঙে পড়েছেন উনি, কান্না করছিল অনেক। বৃদ্ধ বয়স, তবুও নিজ হাতে ওনার স্বামীর সেবা যত্ন করছেন। মন খারাপ হয় অধরার। আশ্বিন মুচকি হেসে বলে, কষ্ট পেও না, মনে সাহস রেখে চেষ্টা করো ওনাকে সুস্থ করে তোলার। হুম। আর কথা বাড়ায় না দুজনে। ইতিমধ্যে গাড়ি এসে থামে তাদের ফ্ল্যাটের সামনে। গাড়ি থেকে নেমে অধরা আশ্বিনের দিকে ফিরে তাকায়। আপনি আসবেন না? না, আমার আজ নাইট ডিউটি আছে। তুমি রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, রাত জেগে অসুস্থ হয়ে যেও না। উত্তর দেয় না অধরা। আশ্বিন আর দেরি না করে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। হাতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অধরা। আশ্বিনের জন্মদিন কাল। ভেবেছিল রাতে ছোটখাটো একটা আয়োজন করে তাকে সারপ্রাইজ দেবে, কিন্তু তার হলো কোথায়। বিষণ্ণ মনে উপরে চলে আসেছে। ঘড়িতে রাত 8টা। পড়ার টেবিলে বসে আপন মনে পড়ছে অধরা। হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে ধরায় চমকে ওঠে সে। ভোরকে গিয়ে পেছনে ফিরে দেখে আরশি। কেমন সারপ্রাইজ দিলাম ভাবি? অনেক বেশি। আমি তো চমকে গিয়েছিলাম। হেসে ওঠে আরশি। তাদের কথার মাঝে দৌড়ে রুমে এসে উপস্থিত হয় টুসি। মামি, খালামণি আসছে মামার জন্মদিন করার জন্য, কিন্তু মামা তো নাই। নেই মানে? ভাইয়া কোথায় গিয়েছে? অধরার দিকে তাকিয়ে প্রশ্ন করে আরশি। তিনজন একসাথে খাটে এসে বসেছে। আজ নাইট ডিউটি ওনার, রাতে ফিরবে না বলেছেন। মানে আজই হতে হলো নাইট ডিউটি? রোদ রোদ কিছু করতে পারলো না? আফসোস হচ্ছে আরশির। বেচারি দূর থেকে একাই চলে এসেছে ভাইয়ের জন্য, এখন কি না ভাই থাকবে না। আচ্ছা আরশি, তুমি আগে ফ্রেশ হয়ে এসো, তারপর কথা বলছি। মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে চলে যায় আরশি। টুসি বসে আছে অধরার পাশে। মামি, আমার মনে হয় আজকে মামা ইচ্ছা করেই আসবে না। যে কিপটা আমার মামা, মনে হয় খরচের ভয়ে লুকিয়ে আছে। হেসে ওঠে অধরা, আলতো করে হাত বুলিয়ে দেয় তার মাথায়। চিন্তা করো না টুসি বুড়ি, মামার জন্মদিন হবে সারপ্রাইজ, না হয় আমরা হসপিটালে গিয়েই দিব। কিভাবে? একটা রহস্যের হাসি দেয় অধরা। ভাবি, তোমার মনে হয় আমাদের প্ল্যান সফল হবে যদি এত রাতে আমাদের হসপিটালে ঢুকতেই না দেয়? তখন কি? আগে যেয়ে তো দেখি কি হয়। আর কথা বাড়ায় না কেউ। টুসি, আরশি আর অধরা রওনা দিয়েছে আশ্বিনের কাছে যাওয়ার উদ্দেশ্যে। পথে একবার অধরার উত্তরের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নেয়। এদিকে আশ্বিন ওয়ার্ড থেকে একবার ঘুরে এসে তার কেবিনে এসে বসেছে। পাশে বসে আছে রোদ্দুর, মনোযোগ তার ফোনের দিকেই। আমার বোন নিশ্চয়ই এত রাতে তোর সাথে গল্প করছে না। কাকে লাইন দিচ্ছিস আবার? দেখ, আমার আরশিকে কষ্ট দিলে কিন্তু তোর খবর আছে রোদ। ভোরকে যায় রোদ্দুর। যার জন্য করলো চুরি সেই বলে চোর। আশ্বিনের জন্মদিনের জন্য কোথায় সে প্ল্যান করছে, আর মহাশয় উল্টো তাকেই দোষ দিল। তুই কি ভালো হবি না? আমাকে কি মনে হয় তোর? প্রতি উত্তরে একটা রহস্যের হাসি দেয় আশ্বিন। রেগে যায় রোদ্দুর। দুম করে একটা গা বসিয়ে দেয় আশ্বিনের পিঠে। বউ রেখে প্রথম নাইট ডিউটিতে এসেছিস তো, তাই মন মেজাজ ভালো নেই তোর। তাই তোর কথায় আমি কিছু মনে করলাম না। একটা তাচ্ছিল্যের হাসি দেয় আশ্বিন। মনে হয় বউ নিয়ে কত সুখ শান্তিতে দিন পার করছে সে। একটা দীর্ঘশ্বাস ফেলে রোদ্দুরকে কিছু বলতে নিবে, তখনই কেবিনের দরজা নক করে কেউ। রোদ্দুর দরজা খুলে দিতেই আরশি এসে জড়িয়ে ধরে আশ্বিনকে। হতভম্ব হর্ষে। আর যাই হোক, বোনকে এত রাতে এখানে আশা করেনি মহাশয়।